জনাব শামীম মোহাম্মদ আফজাল। জি আলহামদুলিল্লাহ। মূল কথাটা হলো নারী পুরুষ সকলের জ্ঞান অর্জন করা ফরজ। আর পুরুষও পুরুষের বিধান মতো পর্দা করবে, শরীয়তের বিধান মানবে, নারীও নারীর শরীয়তের বিধান মানবে। তা আহম্মদ শফী সাহেব যে কথাটা পত্রপত্রিকা যেভাবে বলা হচ্ছে, আসলে এটা খণ্ডিত ভাবে বলা হচ্ছে। কারণ হলো উনি যে হায়াতুল উলিয়ার যে প্রিন্সিপাল সভাপতি, সেইখানেও প্রায় 3 লক্ষ নারী লেখাপড়া করে। তাই উনি কিন্তু নারী শিক্ষার বিরুদ্ধে বলেছেন এই কথাটা সত্য নহে। উনি বলেছে মুসলিম নারীদের শরীয়তের বিধান মতে পৃথক পৃথক আঙ্গিনে লেখাপড়া করতে হবে। শুধুমাত্র শিশু শিক্ষা, যেটা নাকি 5 বছর 7 বছর বয়সের একটা শিশু একজন ছেলে বা মেয়ের কাছে যে শিক্ষা নিতে পারে, যখন একজন নারী বয়স্ক হয়ে যাবে, তার বয়স 15-16 হয়ে যাবে, এবং একটা পুরুষের বয়স 15-16 হয়ে যাবে, তখন নারী পুরুষ একসাথে যে কোএডুকেশন, উনি মূলত সেইটাকে বলতে চেয়েছিলেন যে আমাদের দেশের আধুনিক শিক্ষায়, স্কুল কলেজের সে আধুনিক শিক্ষার যে কোএডুকেশন, এটাকে উনি সমালোচনা করেছেন। মূলত তিনি শিক্ষার বিরুদ্ধে বলে নাই। কিন্তু জনাব শামীম মোহাম্মদ আফজাল, আপনি বললেন যে 3 লক্ষ, জনাব শামীম মোহাম্মদ আফজাল আপনি বললেন যে 3 লক্ষ মেয়ে হাওয়াইতুল উলিয়ার হয়ে পড়াশোনা করে বা তাদের মাধ্যমে পড়াশোনা শিখে, কিন্তু সেটা তো একটা বিশেষ ধরনের শিক্ষা, বা আমরা যদি একটি কোরআনিক কার্যক্রমে একটি শিক্ষা আমরা সেটি বলে নেই। আপনি কি মনে করেন যে আপনি কি তার বক্তব্যের সাথে একমত? আপনি যেই বক্তব্য তার বক্তব্য বলে দিলেন, সেটাও যদি আমি ধরে নেই, সেটার সাথে কি আপনি একমত যে মেয়েদের শিক্ষা লাভ করা উচিত শুধু কোরআনিক শিক্ষা এবং মেয়েদের আলাদা শিক্ষা নেওয়া উচিত, এটাই কি আপনি মনে করেন? আমি বলতে চাচ্ছি আপনি কিন্তু জিনিসটা বুঝে সারতে পারেন নাই। সেটা হলো এই, কোরআন হলো আকর গ্রন্থ। দুনিয়াতে যাহা আছে সকল শিক্ষাই কোরআনে আছে। বিজ্ঞান বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সবকিছু এই ইসলামের যে একটা পরিপূর্ণ জীবন বিধায়। তাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদার সবকিছুই কোরআনের মধ্যে আছে। তাই ডাক্তাররা সবকিছু, তাই কোরআনের মাধ্যমে সবকিছু চলছে। তাই সেই জন্যই আপনি যদি বলেন যে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই 400 বছরের খ্রিস্টান পাদ্রির কাছ থেকে কোরআনের মাদ্রাসা শিক্ষা, এটা কোরআন শিক্ষা নয়, এটা হলো ইসলামের বিকৃতি শিক্ষা, যার থেকে মওদুদি জামাত, ব্রাদারহুড আর ফতেকুলের ইসলাম আসছে। তাই কোরআনিক শিক্ষাকে আমি বলবো এইটাই হলো সকল শিক্ষার আকর গ্রন্থ। তাই ইসলামের শিক্ষাটাই এই বিশ্বকে আধুনিকত্ব শিখিয়েছে। ইসলামের শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির আমদানি করেছে। আর ইসলামের নামে এখন যে সারা দুনিয়াতে যে শিক্ষা হচ্ছে, এর সাথে ইসলাম না, এটা ইসলামকে বিকৃত করে রাষ্ট্র ক্ষমতা দখল আর বিসমিল্লাহ বলে সুদ খাওয়ার যে মওদুদি দর্শন যে ইসলামের নামে যা করছেন, এর সাথে আল্লাহ রসুলের কোরআন হাদিস দিনী শিক্ষার সঙ্গে সম্পর্ক নাই। যাই হোক, আপনি যে প্রশ্ন আসছিলেন, আমি আহম্মদ শফী সাহেবের এই বক্তব্যকে আমি এভাবে বলতে চাই, আমি মুসলমান নারী পুরুষ সকলের জ্ঞান অর্জন করা ফরজ। তাই এই কাজটার মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই, এবং সাথে সাথে আমাদেরকে পর্দাও ফরজ, এইটুকু রাখতে হবে। তাই কোএডুকেশনের ক্ষেত্রে, পর্দাটার ক্ষেত্রেই উনি একজন মুরব্বী মানুষ হিসেবে, একজন নায়েবে রসুলের ইমাম হিসাবে উনি যে কথাটা বলেছে, এটা বিকৃত না করে, আংশিকভাবে না বলে, ওনার সম্পূর্ণ কথাটাকে যদি প্রচার হতো, তাহলে সমাজের মধ্যে এই ধরনের বিভ্রান্তির সৃষ্টি হতো না। জনাব শামীম মোহাম্মদ আফজাল, আমি আরেকটু বোঝার জন্য যে মাওলানা শফী যে কথাটা বলতে চেয়েছেন, আমি একটু বলি জনাব আফজাল, যে মাওলানা শফী যে কথাটি বলতে চেয়েছেন, সেই কথা অনুসারে আমরা যদি তার কথা ধরে নিই, তাহলে মেয়েদের হাই স্কুলে পড়া, কলেজে পড়া, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটিতে পড়তে সে পারবে কিনা, নাকি তার মানে উনি যেই কথা বলছেন সেই কথা অনুসারে তাকে এই হায়াতুল উলিয়াতেই পড়তে হবে যদি জ্ঞান অর্জন করার জন্য হয়? ব্যাপারটা কি, তিনি কি মানে আমাদের মেয়েরা কি হাই স্কুল, কলেজ, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি পড়বে কিনা? কারণ আমাদের দেশের মেডিকেল কলেজের অনেক মেয়েরা ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে। উনি শুধু বলতে যাচ্ছে, আপনি দেওবন্দে আমি গিয়েছি ভারতের, সেখানে কিন্তু মেয়েদের জন্য পৃথক আঙ্গিনায় সেই মাদ্রাসা আছে।
তাই সেই জন্যই নারীদেরকেও আধুনিক শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ সবকিছু হওয়ার অধিকার আছে, কিন্তু পর্দাটা হলো পর্দা যে শরীয়তের বিধান, এটাকে ঠিক রাখতে হবে। সেই জন্যই আমরা যদি ওনার কথাটাকে ধরে নিয়ে, আমাদের দেশে যেহেতু ছাত্রছাত্রীর অভাব নাই, আমরা যদি কো এডুকেশনটাকে যদি একটু পৃথক আঙ্গিনে নিয়ে যাই 12 বছরের পরে, তাহলে দেশের কোনো ছাত্রের অভাব হবে না। কারণ আমাদের দেশে তো প্রচুর মহিলা মাদ্রাসা আছে, মহিলা প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। বাংলাদেশেও তো অনেক মহিলা কলেজ ইউনিভার্সিটি আছে, চট্টগ্রামে আছে। তো সেই জন্যই ওনার কথাটাকে আমরা আমলে নিয়ে আমরা পর্দা প্রথাটা, পর্দা যেহেতু ফরজ, সেই দিককে চিন্তা করে যদি আমরা দুইটা আর একটু সতর্ক হই, সেই সতর্ক হিসেবে ওনার কথাটাকে আমরা আমলে নেওয়াটাই আমি মনে করি, বিতর্ক না করে ওনার আমলে নিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি ওটাকে করতে পারি, তাহলে হয়তোবা কোরআন সুন্নাহর দাওয়াতের যে বিধান, সেখানে আমরা বিশ্ববাসীকে হয়তোবা আমরা নতুন কিছু দিতে পারবো। আর সমালোচনার দৃষ্টিতে যারা কথাটা বলছেন, এটা বোধহয় সমাজকে সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন থেকে দূরে সরাই দেওয়ার জন্য এটা কোনো একটা ষড়যন্ত্র হতে পারে। জনাব শাহী সেই আফজাল, আমি যদি জন্যই- ঠিক বুঝে থাকি, আপনি সাজেস্ট করছেন যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটিও ছেলে এবং মেয়েদের জন্য এক্সক্লুসিভ হতে হবে, আলাদা আলাদা হতে হবে। আলাদা হওয়াটা ভালো, তবে যেখানে নাকি সম্ভব না, পর্দা প্রথাটাকে আমরা যেটা শরীয়তের যে বিধানটা আছে, সেটাকে আমরা যদি মজবুত করতে পারি। কারণ আমাদের দেশে তো বিভিন্ন মেডিকেল কলেজের দান, অনেক মা বোনেরাও কিন্তু ডাক্তার, পুরুষ ডাক্তারের পাশে কিন্তু তারা কাজ করতেছে। এবং পর্দাটা, রাস্তায় যখন হাঁটবো আমার বিবিকে নিয়ে এবং কন্যাকে নিয়ে, রাস্তায় তো অন্য পুরুষও থাকবে, কিন্তু একজন পর্দানশীল মহিলার প্রতি আমার শ্রদ্ধা হবে। আর এখানে বিকলাঙ্গ অন্য কোনো পর্দাহীন মেয়ের প্রতি কিন্তু আমার শ্রদ্ধা আসবে না। তো সেই জন্যই আমরা শ্রদ্ধার জায়গাতে নারীদেরকে নিয়ে যেতে চাই। জনাব শাহী মোহাম্মদ আফজাল, সেটা কি সবার ক্ষেত্রে, মানে শুধু শিক্ষা ক্ষেত্রে না, ধরেন রাজনীতি অঙ্গনের ক্ষেত্রে, আমাদের দেশ চালানোর ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই কথা সত্য? আমি বলতে চাচ্ছি সকল ক্ষেত্রে। আপনিও যখন রাস্তায় যাবেন, কোন ট্রেনে যাবেন বা প্লেনে যেতে যাবেন, এবং আমি যেন আমার মেয়েকে যখন নিয়ে যাব, অন্য একজন পুরুষের সাথে যেন সে পর্দার সাথে থাকে, সমাজের সাথে চলে, তার প্রতি তার শ্রদ্ধাটা বেড়ে যাবে। তাই সর্বক্ষেত্রেই বলছি, পর্দাটাকে বজায় করে রাখতে হবে। আপনাকে ধন্যবাদ জনাব শাহী মোহাম্মদ আফজাল। আমি মুফতি ফয়জুল্লাহ আপনার কাছে একটু জানতে চাইবো যে জনাব শাহী মোহাম্মদ আফজাল ব্যাখ্যা দিলেন, আমি আপনার কাছে একটু শুনতে চাই সেদিন সেই আল্লামা শফির সেই যে বক্তব্য, সেই বক্তব্যের সময় আপনিও সেই বক্তব্য শুনেছেন, আমরা জেনেছি সেই মাহফিলেও আপনি ছিলেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে একই প্রশ্ন, যে আল্লামা শফির বক্তব্য পরে তিনি আবার আরো বিবৃতি দিয়েছেন, তিনি পর্দা প্রথা, নিরাপদ ইত্যাদি কথা বলেছেন, 5 পর্যন্ত বা 4 পর্যন্ত শিক্ষার ব্যাপারটা আসলে তিনি মিন করতে চান না, বলেন নাই, সেটাও তিনি বলেছেন। আমি জানতে চাইবো যে হাই স্কুল, কলেজ, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি, বা যেখানে মেয়েরা কাজ করছেন, প্লেন চালাচ্ছেন, আজকে মেয়েরা আমি বলবো যে সামরিক বাহিনীতে অংশ নিচ্ছেন, পুলিশ বাহিনীতে অংশ নিচ্ছেন, সেই সব কি আসলে মানে বন্ধ করে দিতে হবে, বা বন্ধ করা ভালো? মানে উনি কি এটাই মিন করেছেন? ধন্যবাদ, ধন্যবাদ খালিদ ভাই। আমি শামীম আফজাল সাহেবের বক্তব্য শুনছিলাম। আমি মনে করি এই বিষয়ে আমার নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লামা শফি সাহেব যা বলেছেন এবং তিনি যা বুঝাতে চেয়েছেন, এর একটা খণ্ডিত অংশ কিছু মিডিয়ার মধ্যে, যে মিডিয়া তার খণ্ডিত অংশ প্রচার করে তাকে বিতর্কিত করবার এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এরা এই মিডিয়াগুলি, আমি সবার কথা বলছি না, চিহ্নিত কিছু মিডিয়ার কথা বলছি। তিনি যখন আল্লামা শফি আলোকিত সমাজ গড়ার কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, ইনসাফের কথা বলেন, মানবতার মুক্তির কথা বলেন, দেশপ্রেমের কথা বলেন, এবং সমাজের মধ্যে শান্তি, ভালোবাসা প্রতিষ্ঠার কথা বলেন, এবং তিনি যখন এই সমাজ থেকে বিশৃঙ্খলা দূরীভূত করবার চেষ্টা করেন, কথা বলেন, বক্তব্য রাখেন, এই বক্তব্যগুলি কখনোই মিডিয়ার মধ্যে আসে না। কিন্তু যখনই সুযোগ পায় যে তিনি একটা কথা বলেছেন যেটা জাতির জন্য, মানুষের জন্য, অভিভাবকদের জন্য, দেশের কল্যাণে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং
নারী জাতির যে সম্ভ্রম, যে মর্যাদা, যে সম্মান, সেই মুফতি ফয়জুল্লাহ, আপনি যদি আমাকে একটু আপনার অনুমতি নিয়ে আমি শুধু 2টা লাইন আমি আপনাকে পড়ে শোনাতে চাই। মেয়েকে ক্লাস 8, 9, 10, MA, BA পর্যন্ত পড়ালে ওই মেয়ে আপনার মেয়ে থাকবে না, অন্য কেহ নিয়ে যাবে। ওয়াদা করেন বেশি পড়ালে মেয়ে আপনাদের থাকবে না, টানাটানি করে নিয়ে যাবে আরেকজন পুরুষ। এই কথাটা কি তিনি বলেছেন? আমার কথা খালিদ ভাই আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তরটা প্রদান করি, তারপর আপনি আমাকে আবার প্রশ্ন করবেন। আমি যে কথাটা বলতে চাই, তিনি শিক্ষার বিরুদ্ধে কথা বলেন নাই, তিনি উচ্চ শিক্ষার পক্ষে কথা বলেছেন, নারীর মর্যাদা সম্মানের পক্ষে কথা বলেছেন, তিনি তাদের সম্ভ্রম রক্ষা করবার কথা বলেছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবার কথা বলেছেন। এই ক্ষেত্রে কিছু একটা তিনি মূলত প্রতিষ্ঠানগতভাবে কিভাবে একটি প্রতিষ্ঠানের মধ্যে নারী কিভাবে ইজ্জত আবরু রক্ষা হয়, তাদের সম্ভ্রম রক্ষা হয়, এটা রক্ষা করবার জন্য একটা পরিবেশ সৃষ্টির কথা বলেছেন। আপনি অভিভাবক, আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, আপনি কি আজকে, আপনাকে আমি প্রশ্ন করি, আমার মেয়ে রাস্তায় যখন বের হচ্ছে, স্কুলে অথবা কলেজে যাচ্ছে, এবং মিডিয়ার মধ্যে যখন দেখতে পাচ্ছি যে একটা স্কুলের মধ্যে ৫ম শ্রেণীর একটি ছাত্রীকে স্কুল কক্ষের ভেতর শিক্ষক মানে লাঞ্ছিত করছে, ধর্ষণ করছে, আমি বলতে মানে আমার লজ্জা বোধ হচ্ছে। আপনি কি খেয়াল করেছেন যে মাদ্রাসার ছাত্রছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, সেই খবরও পত্রিকায় খেয়াল করেছেন? খালিদ ভাই আমার কথা আপনি শুনেন ফয়জুল্লাহ ভাই, মাদ্রাসার মধ্যে যখন ছাত্রছাত্রী ধর্ষিত হচ্ছে সেই কথা কি আপনি শুনেছেন, পেপারে পড়েছেন? আমি সর্বত্র সব জায়গার কথা বলছি, আমি সর্বত্র সব জায়গার কথা বলছি, এবং আপনি এর শতকরা মানে হাজারের মধ্যে হয়তো লাখের মধ্যে একটা দেখাতে পারবেন, কিন্তু যখন প্রত্যেক জায়গার মধ্যে এরকম অবিচার, ব্যভিচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, তখন এর বিরুদ্ধে আল্লামা শফী সাহেব কথা বলার অধিকার রাখেন, এবং বাংলাদেশের অভিভাবক হিসেবে এবং তিনি বাংলাদেশের একজন মুরব্বী হিসেবে দেশের মানুষের, দেশের অভিভাবকদের মনের বেদনা, মনের কষ্ট এবং মনের যে ভীতি, এই ভীতিটা দূর করবার জন্য তিনি প্রতিষ্ঠানগত কথা বলেছেন, তিনি শিক্ষার বিরুদ্ধে কথা বলেন, তিনি বলেছেন যে আপনার মেয়েকে আপনারা ক্লাস 5 এর পড়ান আপনি পড়ান না, এবং তিনি মেয়েদের ভীতি দূর করার জন্য আপনি বলেছেন যে ক্লাস 5 এর পড়ান আপনি পড়ান না, তিনি পড়ালে আমার হাটহাজারী মাদ্রাসায় পড়া। ভাই উনি ব্যাখ্যামূলক বক্তব্য দিয়েছেন, আমি নিশ্চয়, আপনি জানেন এই বক্তব্য আপনার কাছে আছে, একটা ব্যাখ্যা দেওয়ার পর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই ফয়জুল্লাহ ভাই, আমার কাছে ব্যাখ্যা আছে। ফয়জুল্লাহ ভাই, আপনি আমাকে একটা কথা বলেন যে আল্লামা শফী কি চান যে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজে বা বুয়েটে পড়ুক, নাকি তিনি চান না? আমি 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 আপনাকে যে কথাটা বলতে চাই, আমি বলতে চাই আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। কোন একটা বক্তব্য তার এসেছে, খণ্ডিত অংশ এসেছে, আপনি পুরো অংশ বলেন, এরপর তার ব্যাখ্যা এসেছে, ব্যাখ্যা আসার পর এরপর কোনো বক্তব্য চলে না। কিন্তু কিছু নারীবাদী যারা আপনি দেখবেন যে কয়দিন আগে এই যে সুবর্ণচরের কথা, যে 10 জন মিলে একজন 4 সন্তানের জননীকে নির্যাতন করলো, অবশ্যই এই বিষয়ে তারা কথা বলে না। তার সাথে মেয়েদের স্কুলে যাওয়ার কোনো সম্পর্ক নাই। জনাব ফয়জুল্লাহ ভাই, সুবর্ণচরের ধর্ষণের সঙ্গে মেয়েদের স্কুলে যাওয়ার কোনো সম্পর্ক নাই। আমি বলছি তিনি মানে পৃথিবীর যত ধর্ষণ, সব ধর্ষণ মেয়েরা স্কুলে যাচ্ছে সেটা বললে তো হবে না। আমি বলি, এই কথা বলি নাই, উনিও বলেন নাই, আপনি সুবর্ণচরের কথা বললেন সেজন্য আমি বললাম। তিনি ভাই, আমি বলছি নারী শিক্ষার পক্ষে, নারীর উচ্চ শিক্ষার পক্ষে তিনি তার অবস্থান আমাদের 13 দফা আপনি খুঁজে দেখবেন, তিনি সব জায়গায় বলেছেন নারীর মর্যাদা সমুন্নত করতে হবে। আমি একটু বলি ফজল ভাই, আমি একটু বলি, নারীরা উচ্চ শিক্ষা, তিনি তার বিবৃতিতে বলছেন, ফজল ভাই আমি একটু বলি, তিনি বলছেন তার বিবৃতিতে নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, তবে সেটা অবশ্যই নিরাপদ পরিবেশে থেকে এবং ইসলামের মৌলিক বিধানকে লঙ্ঘন না করে। ইসলামের, আমার প্রশ্ন সরল, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ বা দেশের সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলি কি ইসলামের মৌলিক পরিবেশ লঙ্ঘন, বিধান লঙ্ঘন করে না করে না? আমি সরল প্রশ্ন করতে চাই, মানে তিনি তার বক্তব্য আমি বুঝতে চাই তিনি কি বলতে চাইছেন। আমি আপনাকে যেটা বলতে, তিনি বলতে চেয়েছেন যে আমাদের যে সহশিক্ষার ব্যবস্থা আমাদের দেশের মধ্যে আছে, নারীরা যেন নিরাপদে থাকে, তাদের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, এই জন্যে একটা পৃথক ব্যবস্থা তাদের জন্য, নিরাপদ পরিবেশে পৃথক
পৃথক একটা ব্যবস্থা অর্থাৎ গ্রহণ করার ফজলুল্লাহ ভাই জন্য দেশের ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলি ইসলামের মৌলিক বিধানকে লঙ্ঘন করছে। আমি আপনাকে যে এই কথাটা বলতে চাই, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজিমপুর গার্লস স্কুলে লেখাপড়া করেছেন, আমাদের ইডেন কলেজ আছে। ফজলুল্লাহ ভাই, এই please, বিষয়গুলি আপনি আমার প্রশ্নটা জবাব দেন। আপনি আমাকে বলেন যে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজগুলি ইসলামের মৌলিক বিধান লঙ্ঘন করছে কিনা। সেখানে সহশিক্ষা, মেয়েদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা নাই, দুই একটি স্পেশালিস্ট। আপনি এটার ইতিবাচক ভাবে ভাই, আপনি মানে বিদ্বেষের অথবা ঘৃণার শব্দ ব্যবহার না করে এই কথাটা আমরা এদিকে যাই, ইতিবাচক একটা অবস্থা তৈরি করতে পারি কিনা যে আমরা নারীদের জন্য। আমি জানতে চাইলাম যে সেটা মৌলিক বিধান লঙ্ঘন করে কিনা। আপনাকে বলছি না ভাই, আপনাকে বললে আপনি মিডিয়ার একজন বড় পার্সন, আমাদের দেশের খুব জনপ্রিয় এবং অত্যন্ত, আমি শুনেন, আমি একজন মেধাবী একজন সাংবাদিক, আপনাকে বললে এটা সারা সাংবাদিক জগৎ যারা মানে বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি আসলে আপনাকে নিয়ে সামনে রেখে তাদেরকে বলছি এই কথাটা, আপনাকে না। আপনি এভাবে আমি বলতে চাই যে নারীদের জন্য আমাদের দেশের নারীর সম্ভ্রম রক্ষা করা দরকার কিনা, আপনি এই কথাটা বলেন। তাদের সম্মান, মর্যাদা এবং তাদের ইজ্জত রক্ষা করা প্রয়োজন কিনা, এটা আপনি বলেন। অবশ্যই দরকার। প্রথম আমার এই প্রশ্ন। অবশ্যই দরকার। যদি আপনি বলেন হ্যাঁ, যদি বলেন হ্যাঁ, আমি মনে করি এবং আল্লামা মাসুদি সাহেব এই কথাই বলেছেন যে তাদের জন্য পৃথক এই সহ অবস্থান, সহশিক্ষার ব্যবস্থা থেকে আমরা বের হয়ে ধীরে ধীরে আমাদেরকে নারীদের জন্য পৃথক ব্যবস্থা গড়ে তুলতে হবে, এই কথাটাই তিনি বলেছেন। ফজলুল্লাহ ভাই, আপনি জানেন যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে এই কথাটা আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনার লেখা আমি পড়ি, আপনার চিন্তা ভাবনার সাথে আমি অনুসরণ করতে চেষ্টা করি। আমি আপনাকে একটি সরল প্রশ্ন করি, বাংলাদেশে যে উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে, আমি নাম ধরে বলি, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারা ইসলামের মৌলিক বিধানকে লঙ্ঘন করে কিনা? আমি আপনাকে শুধু এই কথাটা বলতে চাই, অনেক ক্ষেত্রে আপনি এখানে দেখবেন আমার অনেক মা বোন ওখানে আছেন যারা পর্দা মেনে তারা মানে লেখাপড়া করছে। আমি শুধু আপনাকে এই কথাটা বলতে চাইতেছি, আমি কি অবস্থায় আছে সেদিকে যাচ্ছি না। আমি শুধু আপনাকে বলতে চাই যে আসুন আমরা আমাদের মা বোনদের জন্য, নারীদের জন্য পৃথক একটা ব্যবস্থা গড়ে তুলি, যেখানে তারা নিরাপদ থাকবে, পরিবেশ নিরাপদ হবে, তাদের মান, সম্মান এবং সম্ভ্রম ক্ষুণ্ণ হবে না, হবে না। ফজলুল্লাহ ভাই, আসুন আমরা চিন্তা করি। তার মানে আপনি বলতে চাইছেন যে যদি বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থাকে, তাকে সেখানে শুধু মেয়েরা পড়াবেন, মেয়েরা পড়বেন, বা ছেলেরা পড়াবেন, ছেলেরা থাকবেন, ব্যাপারটা কি এরকম? এটা ধীরে ধীরে এটাই গড়ে তুলতে হবে। আচ্ছা, এইটা গড়ে তুলতে হবে। আর যতদিন পর্যন্ত এটা গড়ে না তোলা যাচ্ছে ততদিন এটা বন্ধ করে রাখতে হবে, না কি করতে হবে? আমি বোঝার জন্য বলতেছি, কি করতে হবে? না, বন্ধ করার কথা আমরা না, যদি ইসলামের মৌলিক বিধানের লঙ্ঘন হয় তাহলে তো বন্ধ করা উচিত। যেতে হবে ইসলামের মৌলিক বিধান লঙ্ঘন করলে আপনি না বন্ধ করার, আমরা কখনোই বন্ধ করার কথা বলিনি। আমরা বলছি যে ধীরে ধীরে আমাদের কেমন অবস্থায় যেতে হবে যেখানে আমাদের মা বোনরা নিরাপদ থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত হয়। এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এভাবে তারা আমার সঙ্গে পড়তে গেলেই তারা অনিরাপদ হয়ে যাবেন। এখন আমি তো মা বোন বলছি যে স্কুলের যে শিক্ষক তাকে দর্শন করছে, যে ছেলেরা মানে দর্শনের সেঞ্চুরি করছে, এই রিপোর্টটা তো আপনার কাছে আছে আমার ভাই। আপনি দেখেন না, আপনি পার্কগুলিতে দেখেন, কলেজ ইউনিভার্সিটিগুলি দেখেন, একটু পরিবেশটা অবস্থা দেখুন কি অবস্থা হচ্ছে, কিভাবে তারা মানে লাঞ্ছিত হচ্ছে। কিন্তু আপনি বারবার ধর্ষণের কথা বলছেন বলে বলছি ফজলুল্লাহ ভাই, ধর্ষণের কথা বলছেন বলে বলছি, আমাদের যেসব নারী কর্মীরা মিডল ইস্টে গিয়েছেন তারা প্রত্যেকে ধর্ষণের শিকার হয়েছেন। তারা স্কুলেও পড়েন নাই, তারা কলেজেও পড়েন নাই, সহশিক্ষার মধ্যে দিয়েও যান নাই। তারা ধর্ষণের শিকার হয়েছেন সৌদি আরবে, তারা ধর্ষণের শিকার হয়েছেন কুয়েতে, ধর্ষণের শিকার হয়েছেন কাতারে। আমার বক্তব্য নির্দিষ্ট কোন জায়গার জন্য নয়, নির্দিষ্ট স্থানের জন্য, কিন্তু আপনারা শুধু সহশিক্ষা বন্ধ করে ধর্ষণ কিভাবে বন্ধ করবেন? আমাদেরকে বক্তব্য পরিষ্কার, তারা রাস্তায় বের হোক, কর্মজীবী মহিলা হোক অথবা যে কোনো মানে শিক্ষার্থী হোক, সর্বক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেটা বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে। শাহী মোহাম্মদ আফজাল, আপনার কাছে জানতে চাইছিলাম বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে, মুফতি ফয়জুল্লাহ বলছেন যে ধীরে ধীরে আমাদের অন্য জায়গায় যেতে হবে, আপনিও বলছিলেন যে সেখানে পর্দা প্রথাকে আসলে আমাদের সম্মান জানাতে হবে। সেই ক্ষেত্রে আপনি আসলে সরকারের প্রতি কি
পরামর্শ বা সাজেশন দিতে চান জনাব শামীম মোহাম্মদ আফজাল? খালেদ ভাই, আপনি ফয়জুল্লাহ সাহেবের সাথে যখন কথা বলছিলেন মনে হচ্ছিল আপনারা দুই পক্ষে একটা বহাস করছেন। আসলে তা না। বিষয়টা হলো এই যে শরীয়তের বিধান পর্দা। আমার ঘরেও আমার শরীয়তের বিধান মতে মা আছে, বোন আছে, মেয়ে আছে, অন্যান্য আত্মীয়স্বজন নারী আছে। আমি কি সকল নারীকে তো পৃথক করতে পারবো না। সুধা কথা হলো সকলকে নিয়ে চলতে হবে, তবে সকলকে যার যার পর্দার মধ্যে থাকতে হবে। তাই ভারতবর্ষের বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন যে কোএডুকেশনটা আছে, আমরা তো একসাথে তো সব বন্ধ করে দিতে পারবো না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েও আপনি দেখেন অনেক মুসলিম নারীরা শরীয়তের বিধান মধ্যে পর্দা নিয়ে যাচ্ছে। আমরা অন্যান্য ভাইদেরকেও বলবো তোমাদেরও মেয়েদেরকে পর্দার মধ্যে যদি পাঠাও তাহলে সহজ শিক্ষাটার একটা সৌন্দর্যটা রক্ষা জনাব পাবে, শামীম মোহাম্মদ আফজাল। কোরআন হাদিসের বিধানটা বাস্তবিত হবে। জনাব শামীম মোহাম্মদ আফজাল, আপনি কি চান যেটা আসলে ইরানের বা সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলুক যে মেয়েরা এই ধরনের পোশাক পরে আসবে বা এরকম করে এই জায়গার মধ্যে বসবে, সেইটা চালু হোক, সেইটা কি আপনি চান? আমি সেইটাই সরকারের